আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? শেষ কথাটি সুখের ছিল, ঘৃণার ছিল, নাকি ক্রোধের, প্রতিশোধের? কোনটা ছিল? নাকি কোনো সুখের? নাকি মনে তৃপ্তি ছিল এই যাওয়াটাই সুখের? তোমরা গেলে বাতাস যেমন যায়, গভীর নদী যেমন বাঁকা স্রোতটিকে লুকায়, যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায়। সাঁঝে যখন কোকিল ডাকে, কার্নিশে কি ধূসর শাখে বারুদেরই গন্ধ স্মৃতি ভুবন ফেলেছে। ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? সে এক বিভীষিকার পথ পাড়ি দিয়েছিল এই দেশ। পাকিস্তানি হানাদার আর এদেশীয় কুলাঙ্গার রাজাকার আলবদর শান্তি কমিটি মিলে শেষ করে দিতে চাইছিল দেশটাকে। ওরা নিয়েছিল পোড়ামাটি নীতি। এদেশে মানুষ থাকলো কিনা থাকলো তাতে তাদের কিছু আসে যায় না। এই জমি তাদের চাই। এ কারণেই 1971 সালের 25 মার্চ রাতে চলেছিল অপারেশন সার্চ লাইট। One can't estimate the number of dead so far in East Pakistan, but it would be impossible to fire guns for several hours in Dhaka and to set on fire so many buildings without causing considerable casualties. ডিসেম্বরের আগ পর্যন্ত চলেছে গণহত্যা।
Massacres took place in towns and villages throughout the country. এই ভূখণ্ডে শুধু থাকবে পোড়া মাটি, মানুষ নয়। এই ছিল বিকৃতমনা পাকিস্তানি জেনারেলদের মনোজগৎ গ্রাস করা ভাবনা। মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়েই হানাদার পাকিস্তানি আর তাদের এদেশীয় দালালরা ভেবেছে পূর্ব পাকিস্তান নামের যে ভূখণ্ডটি তখন বাংলাদেশ হতে যাচ্ছে তার প্রত্যেকটি স্বাধীনতাকামী মানুষই ছিল তাদের চরম শত্রু ও হত্যার লক্ষ্যবস্তু। এই ভীষণ দানবীয় এক ভাবনা জগতের সঙ্গে লড়াই করেই বাংলার মানুষ টিকে ছিল। 1 কোটি মানুষ হয়েছিল উদ্বাস্তু। 6.5 কোটি মানুষ এই ভূমিতে থেকেই টিকে থাকার যুদ্ধ করেছে, সেও এক কঠিন সংগ্রাম। পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধটা ছিল বেসামরিক মানুষের সঙ্গে। আরও স্পষ্ট করে বললে তারা তখন নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে। তারা যেভাবে মানুষ হত্যা করেছে তার নাম সার্চ অ্যান্ড ডেস্ট্রয়। সারা দেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তা বজায় রাখার সামরিক তৎপরতা ছিল সেটি। একসময় মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ শেষে ফিরে এসে আঘাত হানতে শুরু করে, মুক্তাঞ্চল সৃষ্টি করতে থাকে তারা। ফলে আরও বেশি নৃশংস হয়ে ওঠে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দালালেরা। খোঁজো ও খতম করো তখন তাদের মূল প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। এই কাজে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল আলবদর বাহিনী। বাঙালি বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা করেছিল তারা। সাথে ছিল রাজাকার আল শামস বাহিনীর সদস্যরা। 9 ও 10 ডিসেম্বর পিলখানার ইপিআর হেডকোয়ার্টারে ইস্টার্ন কমান্ডের বৈঠকে বুদ্ধিজীবী হত্যার বিষয়টি আলোচিত হয়েছিল। রাও ফরমান আলী ও নিয়াজির লেখায় তার প্রমাণ পাওয়া যায়। প্রমাণ পাওয়া যায় হামিদুর রহমান কমিশন রিপোর্টেও। স্যার, দিস ইজ দ্য লিস্ট অফ ইন্টেলেকচুয়াল পারসনস। বাঙালি টিচার, ডক্টর, ইন্টেলেকচুয়াল, ব্লাডি ফুট, জাস্ট কিল দেম। ইয়েস স্যার। জি স্যার। আলবদর বাহিনীর সহায়তায় 10 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশের মেধাবী মানুষদের অপহরণ ও হত্যাকাণ্ড ঘটাতে থাকে তারা। आपका नाम क्या है? কেন? हमारे साथ जाना पड़ेगा। বাবা কোথায়? जरूरत है। বাবা আমি পাঞ্জাবিটা পরে আসি। चलুন। चलिए। मौलाना साहब, मौलाना साहब, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। চিন্তা করবেন না, ওরা আমার ছাত্র, ওরা ডাক্তার রাব্বিকেও নিয়ে গেছে। ডিসেম্বর দেশ স্বাধীন হয়, কিন্তু এর আগেই 30 লাখ মানুষের প্রাণহরণ করে নেয় এরা। প্রতি বছর বাংলাদেশ 14 ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরে 10 জানুয়ারির জনসভাতেই বঙ্গবন্ধু বলেছিলেন, যারা দালালি করেছে, আমার শত শত দেশবাসীকে হত্যা করেছে, মা বোনকে বেইজ্জতি করেছে, তাদের কি করে ক্ষমা করা যায়? তাদের কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না। বিচার করে তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। 1972 সালের 24 জানুয়ারি দালাল আইন বা কোল্যাবোরেটর অ্যাক্ট জারি হয়। সংশোধনীর পর আইনটি চূড়ান্ত করা হয়। জাতীয় সংসদে বিল আকারে পাশ হওয়ার পর 1973 সালের 30 নভেম্বর পর্যন্ত সারা দেশে 37,000-এর বেশি স্বাধীনতা বিরোধীকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ বিচারালয় স্থাপন করে তাদের বিচারে গঠন করা হয় 72টি ট্রাইব্যুনাল। এভাবে ওদের বিচার শুরু হলো। কিন্তু
1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 1975-এর 31 ডিসেম্বর সামরিক শাসক জেনারেল জিয়া সামরিক অধ্যাদেশ জারি করে দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে মুক্তিযুদ্ধের খুনিদের বিচারের পথ বন্ধ হয়ে যায়। আর এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের অধীনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রায় 4 দশক দীর্ঘ অপেক্ষা করতে হল বাঙালি জাতিকে। অবশেষে জননেত্রী শেখ হাসিনার সরকার 2010 সালের 25 মার্চ স্বাধীনতা দিবসের পূর্বক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন। এরপর থেকে 71-এর খুনিদের বিচার কাজ আবার শুরু হয়। খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। জাতি কলঙ্কমুক্ত হতে শুরু করে। বিচার প্রক্রিয়া এখনও চলমান। 1971 সালে যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে তারা পাশে থাকলে বঙ্গবন্ধুর পক্ষে দেশ গড়া সহজ হতো। আমরা এই শহীদদের স্মরণ করি। দেশের জন্য যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের কাছে গোটা জাতি ঋণী থাকবে আজীবন। বাংলাদেশের যা বলার ছিল অবশ্যই তা বলবে বাংলাদেশ। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার নিষ্ঠুরতা অকল্পনীয়। বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের মরণ কামড়। হত্যাকারীরা ধর্মের অপব্যাখ্যা করে গঠিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সদস্য, পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী। সাম্প্রদায়িক রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধ করে এ গুপ্ত ঘাতক দল গঠন করা হয়েছিল। বাঙালি সমাজের মধ্য থেকেই উদ্ভূত এ ঘাতক দল হাত মিলিয়েছিল পাকিস্তানি অপশক্তির সাথে। কিভাবে বুদ্ধিজীবীদের নির্যাতন ও হত্যা করা হয় সেটা নতুন প্রজন্মকে জানতে হবে। সেই সাথে বিবেচনা করতে হবে কেন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। বাঙালি জাতিকে চিরতরে পদানত রাখা, ধ্বংস করার লক্ষ্য নিয়েই এই চরম বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর জীবনব্যাপী সংগ্রামের অবদানে ঐক্যবদ্ধ জাতি পরাভব মানেনি। 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার পথ পেয়ে এসেছে 16 ডিসেম্বরের মহান বিজয়। 71-এর পরাজিত অপশক্তি একই লক্ষ্য নিয়ে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছিল। আর সেই হত্যাকাণ্ডের পর দেশকে আবার অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। কিন্তু তার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলছে দৃপ্তভাবে। ধর্মের অপব্যাখ্যা করে পাকিস্তানি দ্বিজাতি তত্ত্বের সাম্প্রদায়িক হিংসাত্মক জঙ্গি মতাদর্শের বিপরীতে বাঙালি জাতিসত্তা ছিল অসাম্প্রদায়িক মানবতাবাদী সম্প্রীতির আদর্শের প্রতীক। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। তার অনুসরণে আজ ঘরে ঘরে জ্ঞানের আলোক শিখা জ্বালতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত আজকের অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভাষা সৈনিক জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। আলোচক হিসেবে থাকছেন মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ে বিশেষজ্ঞ মফিদুল হক, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স এর একজন অগ্রণী সদস্য ইরিনে ভিক্টোরিয়া মাসিমনে। তিনি আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পোর ভবন থেকে রেকর্ড করে তার বার্তা পাঠিয়েছেন। আজ যখন আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি, তখন পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান যুক্ত হয়ে গোটা সেতু দৃশ্যমান হয়ে উঠেছে। বাস্তবে এই সেতু বন্ধনের পাশাপাশি মানুষের অন্তরেও সেতু বন্ধন গড়ে তুলতে আমরা কাজ করছি। যে সেতু বন্ধন জ্ঞানের, বুদ্ধিবৃত্তির, শিক্ষার, সংস্কৃতির, সম্প্রীতির ও মিলনের। আজ যখন আবার সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তখন সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এই অপশক্তির বিরুদ্ধে। শহীদ বুদ্ধিজীবী দিবস তাই যেমন শোকাবহ, তেমনি নতুন প্রত্যয়ে জেগে ওঠার দিন। পাকিস্তানে সামরিক শাসন প্রবর্তনের পর থেকে বিএনআর নামে একটা প্রতিষ্ঠান ছিল, যেই প্রতিষ্ঠানটি 1971 সালের 7 মার্চ থেকে, অর্থাৎ
জেনারেল টিক্কা খান এখানকার গভর্নর এবং প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হবার পর ওর নাম পরিবর্তন করে করা হয় ইনস্টিটিউট ফর পাকিস্তান অ্যাফেয়ার্স। এইটার প্রধান ছিলেন ডক্টর হাসান জামান। ওইখানে বুদ্ধিজীবীদের, পেশাজীবীদের একটি তালিকা করা হয়। সেই তালিকাটি পাওয়া গেছে গভর্নর হাউসে মেজর জেনারেল রাও ফরমান আলীর ডায়েরিতে। সেই ডায়েরিতে যেসব বুদ্ধিজীবীদের নাম পাওয়া গেছে তাদের অধিকাংশকেই রাজাকার, আল বাদার, আল শামস এরা খুঁজে খুঁজে বের করে, এরা সবাই লুকিয়েছিলেন বিভিন্ন জায়গায়, ধরে নিয়ে গিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে হত্যা করেছেন এবং সেটা অত্যাচারের পর। আর কিছু কিছু লোককে হত্যা করা হয়েছে মিরপুর বধ্যভূমিতে। অর্থাৎ একথা আমরা বলতে পারি যে পাকিস্তানের যে সামরিক অভিযান বাঙালি নিধনের, অসংখ্য বুদ্ধিজীবী, ডক্টর গোবিন্দচন্দ্র দেব, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, প্রফেসর মনিরুজ্জামান, প্রফেসর মুনির চৌধুরী, প্রফেসর মফজ্জল হায়দার চৌধুরী, ডক্টর আবুল খায়ের, গিয়াসউদ্দিন আহমদ, এরা সব ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আরও অনেক শিক্ষক আছেন, ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আব্দুল আলিম, আমাদের যে সায়েন্স ল্যাবরেটরি আছে সেখানকার অনেক বিজ্ঞানী যেমন ডক্টর আবুল কালাম আজাদ, এরকম পেশাজীবীও অনেক, যেমন সাংবাদিক, ইত্তেফাকের সম্পাদক সিরাজউদ্দিন হোসেন, তারপরে দৈনিক সংবাদের শহীদুল্লাহ কায়সার, চিত্র পরিচালক জহির রায়হান, কত বুদ্ধিজীবীকে, কত পেশাজীবীকে যে তারা হত্যা করেছে তার কোনো পরিসংখ্যান নেই। সুতরাং ৭১ সালে পাকিস্তানের বাঙালি নিধন অভিযান শুরু এবং শেষ হয় বাঙালি বুদ্ধিজীবী নিধনের মধ্য দিয়ে। এবং যেহেতু 14ই ডিসেম্বর সবচেয়ে বেশি বুদ্ধিজীবীকে তাদের বিভিন্ন লুক্কায়িত স্থান থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে হত্যা করা হয়, সেই জন্যে 14ই ডিসেম্বরকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পালন করে থাকি। এবং সেই জন্যেই মিরপুরে শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধ সেখানে নির্মিত হয়েছে বঙ্গবন্ধুর আদেশে, এবং বঙ্গবন্ধু যেটার উদ্বোধন করেছেন। বাংলাদেশের বাঙালি নিধন কাজে এই বুদ্ধিজীবীদের যে অবদান, বুদ্ধিজীবীদের যে রক্তদান, তার কোনো তুলনা নেই। এটা একমাত্র তুলনীয় ইউরোপে দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানির ডিক্টেটর অ্যাডলফ হিটলার যে ইহুদি নির্মূল অভিযান চালিয়েছিলেন তার সঙ্গে, সেটা তুলনীয়। কিন্তু সেখানেও এইভাবে বেছে বেছে বুদ্ধিজীবীদের নিয়ে হত্যা করা হয়নি। সেখানে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে গ্যাস চেম্বারে দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। আর এইখানে একদিকে নারীদের ওপরে অত্যাচার হয়েছে, একদিকে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, আরেকদিকে বেছে বেছে সেরা বাঙালি বুদ্ধিজীবীদের এবং পেশাজীবীদের নিয়ে অত্যাচার করে তাদের হত্যা করা হয়েছে, যাতে বাংলাদেশ স্বাধীন হলেও একটা অচল রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যায়নি। বাংলাদেশ আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়। 15ই ডিসেম্বর খুব বম্বিং হচ্ছিল,
ভারতীয় মিগ বোমা বর্ষণ করছিল বিভিন্ন জায়গায়। তখন তো ওদের আর কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই। আমরা দেখলাম, আমি, আমার স্বামী আমার পাশে বসেছিলেন, আমার মাও ছিলেন, বসে বসে আমরা দেখলাম একটা ভারতীয় মিগ আসলো, এসে পিলখানায় বোমা ফেললো, ফেলে আবার উঠে চলে গেল। এই দৃশ্যটা দেখে আলিম খুব হেসে টেসে বললেন যে আমাদের বিজয় এখন সময়ের ব্যাপার, যে কোনো সময় আমাদের বিজয় আমরা অর্জন করব বলে খুবই জোরে জোরে হাসছিলেন। সঙ্গে সঙ্গে আমি, আমার মা সবাই হাসছিলাম। এই সময় একটা গাড়ির শব্দ শুনলাম, তখন কারফিউ ছিল। গাড়ির শব্দ শুনে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে নিচের দিকে তাকালাম, দেখি একটা কাদা লেপা মাইক্রোবাস এসেছে। নিচের তলায় থাকতো যে ইনকিলাবের মালিক মৌলানা আব্দুল মান্নান, ওর গেটে থেমেছে। পাকিস্তানি আর্মির সঙ্গে তার খুবই সম্পর্ক সুন্দর ছিল। তো ওটা দেখে আমরা এই জন্যই কিছু মনে করিনি, আমরা বুঝেছি যে ওর কাছে এসছে, ওর কাছে তো আসেই সবসময়। আমার স্বামী বললেন যে তুমি ভিতরে চলে যাও, উকি ঝুঁকি দিও না। তো আমরা সবাই ভিতরে চলে গেলাম। প্রায় 30 মিনিট পরে দেখি যে আমাদের যে কারফিউর সময় তো আমরা দরজা তালা বন্ধ রাখতাম, গেটটা, আমাদের দিকের গেটে প্রচণ্ড শব্দ করছে। তখন আমি আমার শোবার ঘর থেকে জানালা খুলে নিচের দিকে তাকালাম, তাকিয়ে দেখি 3 জন আলবদর, ওদের হাতে বন্দুক, দরজায় পরাঘাত করছে, খুবই পা দিয়ে হাত দিয়ে জোরে জোরে শব্দ করছে আর বলছে স্পষ্ট বাংলায়, খুলুন দরজা খুলুন। আমি তো খুব ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে দরজা খুলতে বলছে বলে আমি এখন হতভম্ব হয়ে গেলাম এবং আমার স্বামীকে জিজ্ঞেস করলাম যে এখন কী করব। ওনারও দেখি মুখটা কালো হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। উনিও কি বলবেন না বুঝতে পেরে বললেন যে খুলে দাও। তখন আমার লোকদের দরজাটা খুলতে বললাম। ততক্ষণে আলিম সাহেব নিচে নেমে যাচ্ছিলেন, সিঁড়ির এখানে গেছেন, সিঁড়িতে নামতে নিয়েছেন। আমি বাধা দিলাম, বললাম যে কোথায় যাও। তিনি বলেন যে মান্নান সাহেব তো বলেছেন যে আপনার কোনো অসুবিধা নেই, আপনি বিপদের সময় আমাকে আশ্রয় দিয়েছেন, আমি আপনাকে জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করব। আপনার কোনো ভয় নেই, কেউ কোনো অসুবিধা করলে আমাকে বলবেন, আমি এসে আপনাকে রক্ষা করব। তো আমি তাহলে ওনার কাছে যাই। তখন আর কিছু বলিনি। তখন উনি নেমে গেলেন ভেতরের সিঁড়ির ভেতরের দরজায়, ওখানে গেলেন। যে আমি সিঁড়ির ওপরেই দাঁড়িয়েছিলাম, আমি সব টের পাচ্ছি। উনি তো ওদের সামনে যেতে আমাকে বারণ করেছেন। তো দরজার এদিক থেকে উনি নক করলেন, শব্দ করলেন, বললেন মৌলানা সাহেব দরজাটা খুলুন, আমাকে যেন কারা নিতে এসছে, খুব অনুনয় বিনয় করে বললেন। কিন্তু যে দরজাটা সবসময় মৌলানা খোলা রাখে, যে মুক্তিযোদ্ধারা ওকে মারবে, তখন আমাদের মারতে আসবে, তখন আমাদের উপরতলায় চলে আসবে, এটা বলতো সবসময়, সেই দরজাটা বন্ধ করে রেখেছে। কিছুতেই সে খুলল না। অনেক অনুনয় বিনয় করলেন উনি, খুলল না, এবং বরং ভেতর থেকে বলল একটু ফাঁকা করে, আপনি যান, আমি আছি। তখন আর আলিম সাহেব কী করবেন, উনি ওপরে উঠতে নিলেন। তখন ওই বন্দুকধারীরা ঢুকে গেছে, কারণ তখন দরজা খোলা হয়ে গেছে। ওরা এসেই 3 জন এসেই ওনাকে বললেন হ্যান্ডস আপ। তো হ্যান্ডস আপ উনি করলেন, জিজ্ঞেস করলেন কী ব্যাপার, বলে আমাদের সাথে চলুন। তিনি বললেন যে কোথায়, বলে যে তা গেলেই জানতে পারবেন। খুব তাড়াহুড়া করছিল। তারপরে বলল যে, তিনি তখন বললেন আমি শার্টটা পরে আসি, তার পরনে গেঞ্জি ছিল। বলছে না, তার আর দরকার হবে না। তখন আর ওনাকে উঠতে দিল না, ওনাকে বন্দুকের মুখে নিয়ে গেল, বের করে নিয়ে গেল। আমি তো উপরে সিঁড়ির উপরে দাঁড়ানো। তখন ওনাকে দরজা থেকে বের করার সঙ্গে সঙ্গে আমার ছেলেরা এসে বলল যে সাহেবকে তো ওরা নিয়ে যাচ্ছে। তখন আমি ছুটে বের হইলাম, ওই বের হয়ে মান্নানের কাছে গেলাম।
মান্নানের কাছে গেলাম, যে আমি তো জানি যে মান্নান বলেছে যে কেউ আসলে আমার কাছে আমি আমি রক্ষা করব আপনাকে। মান্নানকে আমি অস্থির হয়ে বললাম যে মান্নান সে পাড়াজনে এসছে, আমার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি দেখুন। একটা শব্দও তিনি করলেন না। তারপরে গাড়ির স্টার্ট দিচ্ছে, সেই শব্দটা আমি শুনতে পেলাম। সেটা শুনে তো আমি একদম কেঁদে ভেঙে পড়লাম। আমি বললাম যে তো গাড়ি তো চলে যাচ্ছে আমার স্বামীকে নিয়ে। তখনও কিছু বললো না। তো গাড়িটা চলে গেল, আমি তো কাঁদছি। তখন তিনি আমাকে বলেন যে আপনি ঘাবড়াবেন না, ওরা তো আমার আলবদর ছাত্র, ওরা আমার ছাত্ররা নিয়ে গেছে। তখন আমি বললাম আপনার ছাত্ররা কেন আপনার স্বামীকে নিয়ে গেল? বলে যে দেখছেন না চারিদিকে বম্বিং হচ্ছে চিকিৎসার জন্য, ওরা তো ডাক্তার ফজলে রাব্বিকেও নিয়েছে। এটা শুনে আমি মনে ভাবলাম যে হ্যাঁ উনি তো তাহলে সব জানেন, ফজলে রাব্বির কথা উনি বললেন। তখন আমি একটু আশ্বস্ত হইলাম যে আচ্ছা চিকিৎসার জন্য নিয়ে গেছে। তখন আমি জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে গেছে? বলে সিএমএইচে। তখন এটা নিশ্চিত হবার জন্য আমি উপরে উঠে আমার টেলিফোন থেকে মিসেস রাব্বিরে ফোন করলাম। মিসেস রাব্বি তো দেখি কাঁদছেন, কাঁদে কাঁদে বলছেন ওরা কি আর ফিরবে? এবার ডাক্তার রাব্বিকে ও তো 4টার সময় নিয়ে গেছে, ওরা কি আর ফিরবে? কথা শুনে আমি চমকে গেলাম যে বলে কি ওরা কি আর ফিরবে, অর্থটা কী? তখন তো আমি আরও ভেঙে পড়লাম। আমি আবার ছুটে মৌলানার কাছে গেলাম, যে আমি কাঁদছি আর বলছি যে আমার স্বামী কোথায় গেল, আমাকে একটু ফোনে যোগাযোগ করে দেন, আমাকে একটু জানান, বলেন। আমার কোনো কথার জবাব দেয় না সে খালি বলে এই তো একটু পরে দিয়ে যাবে, এই ওদের কাজ শেষ হলেই দিয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই, খালি সারাক্ষণ এই কথাটা বললো। এখন ওর কথা তো আমি ফেলতেও পারছি না, ও জানে সব আমার মনে হলো। তারপরে এরকম করে 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 আমি বারবার ওপরে উঠি, টেলিফোন করি বিভিন্ন জায়গায়, কোনো খবর পাই না, আবার ওর কাছে যাই। আর ও বলে এই তো একটু পরে দিয়ে যাবে, একটু পরে দিয়ে যাবে। এরকম করতে করতে আপনার একদম সন্ধ্যা হয়ে গেল। তখন আমি অস্থির হয়ে গেলাম। আমি বললাম যে আমার স্বামী শীতের কাপড় নেয়নি, আমি শীতের কাপড় দিতে চাই, আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যান। তখন বলে ঠিক আছে চলেন। তখন আমি অত খুশি হয়ে গেলাম। আমি ওপরে উঠে রেডি আমার মাকে বললাম আমি শীতের কাপড় দিয়ে আসি তাকে। তখন আমার মা বললেন যে না, তোমার ছোট দুটো বাচ্চা রয়েছে, তুমি এভাবে যেতে পারো না। মা বোধহয় বুঝতে পেরেছিলেন কিছু। আমার মাথা তো আর কাজ করছিল না, আমার খালি মনে হচ্ছিল আমার স্বামীকে নিয়ে গেছে, আমার স্বামীর কষ্ট হচ্ছে, খালি এইসব মনে হচ্ছিল। তো আমার মা যেতে দিলেন না আমাকে। তখন আমি কাঁদলাম বসে বসে, আর অপেক্ষা করতে থাকলাম আমার স্বামীর জন্য। আর ভাবলাম হ্যাঁ মান্নান সাহেব যখন বলেছে আসবে, নিশ্চয়ই তিনি আসবেন। তো রাত বাড়লো, আমি আর মান্নানের কাছে যাই নাই। আমি আমি অপেক্ষা করলাম আর কি, সারাক্ষণ সারা রাতই অপেক্ষা করলাম। একটু শব্দ হয়তো দরজায় ছুটে যেয়ে দরজা খুলতাম, তো উনি তো আর আসেন নাই। তো আমার তখন অপেক্ষায় এক সময় শেষ হলো, ভোর হলো। তখন আমি হঠাৎ ভোর হওয়ার পরেও 8টার দিকে চারদিকে জয় বাংলা শব্দ শুনলাম। তাকিয়ে দেখি ছাদে ছাদে বাংলাদেশের পতাকা, আর ছাদ ভরে গেছে, আর সবাই জয় বাংলা বলছে। তখন আমার মনে হলো এখন তো দেশ স্বাধীন হয়ে যাবে, সারেন্ডার হয়ে যাবে, আর আমার স্বামীকে আটকে রাখতে পারবে না। আমার ভালো লাগলো তখন যে আমার স্বামী নিশ্চয়ই ফিরে আসবেন এখন। তো 2 জন মুক্তিযোদ্ধা আসলেন, এসে বললেন যে সেই শয়তানটা কোথায় যে আলিম ভাইকে মেরেছে। শুনে আমি বললাম যে কি বলেন? বলে হ্যাঁ ওরা সবাই ওকে মেরে ফেলছে। তাও আমার বিশ্বাস হয়নি। আমি রাস্তায় বেরিয়ে গেলাম। তখন বেরিয়ে গেলে দেখি যে কত মানুষ, ভিড়, পতাকা নিয়ে জয় বাংলা বলছে রাস্তায়। তো আমার স্বামীকে আমি খুঁজলাম, তো ব্যর্থ খোঁজা, পেলাম না তো ওনাকে। তারপরে আস্তে আস্তে বাড়ি ভর্তি হয়ে গেল মানুষ আসলো, সবাইয়ের মুখে সবাইকে মেরে ফেলছে এই শুনে তখন আমার বিশ্বাস করতে বাধ্য হলাম যে আমার স্বামীকে মেরেছে। ওই দিন আর 16 তারিখ তো প্রশ্নে ওঠে না, 17 তারিখেও কোথাও আমরা পেলাম না। তারপরে ওনার ভাইয়ের বন্ধুরা সবাই মিলে খুঁজে টুজে এইখানে এই রায়ের বাজারের বধ্যভূমিতে দেখা গেল যে অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে তিনিও লাশ হয়ে আছেন আর কি। হাতগুলো দড়ি দিয়ে বাঁধা পিছনে, তারপরে চোখ গামছা দিয়ে বাঁধা,
বেয়নেট দিয়ে খুঁচানো, অনেক গুলি, এই ইটের ভাটারিতে পড়েছিল। ঊনপঞ্চাশ বছর ধরে এই স্মৃতি বহন করছি আমরা। আমাদের একটা সান্ত্বনা, একটা স্বস্তি আর কি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, এই খুনিদের বিচার হয়েছে, এবং আরও যারা খুনি আছে বাইরে, অন্যান্য জায়গায়, দেশের বাইরে, তাদেরও এনে বিচার করা হোক, এই দাবি করছি। 1971 সালে লোকালয় থেকে কিছুটা দূরে ছিল এই স্থান। বুড়িগঙ্গা নদীর তীরের ইটের ভাটা, যে ইট ভাটাও তখন পরিত্যক্ত, জনমানবহীন। দেশ চলছে চরম দুর্যোগের মধ্য দিয়ে, স্বাভাবিক জীবন একেবারেই বিপর্যস্ত। 71-এর 25শে মার্চ রাতে বিশ্বাসঘাতক পাক বাহিনী শুরু করে গণহত্যা যজ্ঞ। সেই কাল রাত্রিতে চারপাশের গোলাগুলি, অগ্নিসংযোগ ও মানুষের আর্তনাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন বাংলাদেশের স্বাধীনতা। শুরু হয় বাংলার জনগণের তাৎক্ষণিক প্রতিরোধ। অচিরে যা রূপ নেয় সংগঠিত সশস্ত্র মুক্তিযুদ্ধে। 25 মার্চ পাক বাহিনীর গণহত্যা অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাঙালি বুদ্ধিজীবী তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। তাদের আক্রমণে শহীদ হলেন দার্শনিক জিসি দেবের মতো ঋষিতুল্য শিক্ষক সহ আরও অনেকে। তারপর 9 মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, আইনবিদ, চিকিৎসক, সমাজসেবী, বুদ্ধিজীবীদের হত্যা করা হয় বিশেষভাবে চিহ্নিত করে। ডিসেম্বরে যুদ্ধের শেষ প্রান্তে এসে পাক বাহিনীর পরাজয় যখন সময়ের ব্যাপার, তখন ঘটে পৃথিবীর ইতিহাসে তুলনাহীন নৃশংস বুদ্ধিজীবী হত্যা। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণে একের পর এক গ্যারিসন ও ক্যান্টনমেন্টের পতন ঘটছে। নিজেদের ঘাঁটিতে আটক হয়েছে পাক বাহিনী, তাদের বের হওয়ার কোনো উপায় নেই। অন্যদিকে গেরিলা তৎপরতা ব্যতিব্যস্ত করে তুলেছিল পাকিস্তানি বাহিনীকে। ঢাকা শহরের দিকে দ্রুত এগিয়ে আসছিল মুক্তিবাহিনীর ব্যাপক সহযোগিতায় ভারতীয় বাহিনী, উভয়ের যৌথ কমান্ডে গঠিত মিত্রবাহিনী। অনিবার্য ও অবধারিত পরাজয় এড়াতে জাতিসংঘে পাকিস্তানিদের কূটনৈতিক তৎপরতার অন্ত ছিল না। উপায়ন্তর না দেখে পাক বাহিনী আত্মসমর্পণের পথ খুঁজছিল। 10 ডিসেম্বর গভর্নর এম মালিকের পক্ষ থেকে পাক প্রেসিডেন্টের কাছে আত্মসমর্পণের অনুমোদন চেয়ে বার্তা পাঠানো হয়। এই ডামাডোলের মধ্যে পাক বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ধর্মান্ধ উগ্রবাদী সংগঠন আল বদর সদস্যরা বুদ্ধিজীবী নিধনের নীল নকশা হাতে মাঠে নামে। পাক জেনারেল রাও ফারমান আলীর তালিকা অনুযায়ী তারা শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক তথা বাঙালি সমাজের শ্রেষ্ঠ মনীষীদের বাড়ি থেকে তুলে এনে আটক করে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে, যে বিশাল স্থাপনা ছিল জামায়াতে ইসলামীর ছাত্র তরুণদের নিয়ে গঠিত আল বদর বাহিনীর হেডকোয়ার্টার। সেখানে অকথ্য নির্যাতন চালাবার পর 14 ডিসেম্বর রাতের শেষ লগ্নে হাত ও চোখ বেঁধে ট্রাকে তুলে বুদ্ধিজীবীদের নিয়ে আসা হয় এই হত্যাভূমিতে। ট্রাক ইট ভাটা পর্যন্ত পৌঁছতে পারেনি। রাস্তার শেষে এক বটগাছের নিচে তাদের ট্রাক থেকে নামিয়ে দড়ি বেঁধে টেনে আনা হয় এখানে। তারপর চরম নিষ্ঠুরভাবে তাদের হত্যা করা হয়। গুলিতে কারো বুক ঝাঁঝরা, কারো শরীরে বেয়োনেটের একাধিক ক্ষত। ইটের ভাটায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বাঙালির মনন মনীষা, জ্ঞান জিজ্ঞাসা, শিক্ষা পরম্পরা, সমাজ হিতৈষণার শ্রেষ্ঠ মানুষদের সব দেহ। 16 ডিসেম্বরের বিজয় আনন্দের সময় জানা যায়নি এই হত্যাযজ্ঞের কথা।
পরদিন উদ্ঘাটিত হয় রায়ের বাজার বধ্যভূমির নিষ্ঠুরতার পরিচয়। স্তম্ভিত ও শিহরিত হয় বাংলাদেশ ও বিশ্ব সমাজ। শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমির বিশাল স্মৃতি স্থাপনায় আমরা সবাই সমবেত হই। এই স্থাপনা প্রকাশ করে শূন্যতা ও হাহাকার, স্মরণ করিয়ে দেয় কাদা পানি ইটের মধ্যে লুটিয়ে পড়া মনীষীদের। এভাবে বাঙালি জাতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল বর্বর হানাদার গোষ্ঠী। জেনোসাইডের যা লক্ষ্য, টু ডিস্ট্রয় দ্য নেশন। কিন্তু ইতিহাস সর্বদা রায় দিয়েছে মানবতার পক্ষে। শহীদ বুদ্ধিজীবী দিবসের পথ বেয়ে এসেছে বিজয় দিবস। রক্তসাগর পেরিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। কিছুই আমরা ভুলব না, কাউকে আমরা ভুলব না। সেই সাথে আমরা দায়বদ্ধতার প্রকাশ ঘটিয়ে দীর্ঘকাল পরে হলেও আন্তর্জাতিক অপরাধ আদালতে বুদ্ধিজীবী হত্যার বিচার সম্পন্ন করতে পেরেছি। এই হত্যাযজ্ঞের অন্যতম হোতা দণ্ডপ্রাপ্ত 2 ঘাতক অবস্থান করছে পাশ্চাত্য দেশ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে, যেটা সভ্যতার জন্য, মানবতার জন্য কলঙ্ক। আমাদের প্রত্যাশা থাকবে আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সভ্যতার এই কলঙ্ক মোচনে উদ্যোগী হবেন। এই বধ্যভূমিতে দাঁড়িয়ে শহীদ পরিবারের প্রজন্মান্তরের সদস্যদের সঙ্গে সমস্বরে আমরাও জানতে চাই, হে শহীদেরা, তোমাদের যা বলবার ছিল তা কি বলছে বাংলাদেশ? এই জিজ্ঞাসা আমাদের অনেকভাবে অঙ্গীকারবদ্ধ করে। বুদ্ধিজীবী হত্যার অকল্পনীয় নিষ্ঠুরতার উৎস যে বিকৃত মানসিকতা, ধর্মের মহান আদর্শের অপব্যাখ্যা দ্বারা নৃশংস ঘাতক তৈরি, সেই অপচেষ্টা থেমে নেই। আজ তা সর্বতোভাবে মোকাবেলা করতে হবে। উদার, অসাম্প্রদায়িক, বুদ্ধিদীপ্ত মানবিক সমাজ নির্মাণ প্রয়াস জোরদার করার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি নিবেদিত হবে আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজকের এই বেদনামণ্ডিত দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের অনেকের নিবিড় সম্পর্কের কথা। বাঙালির জাতীয় জাগরণের যে সংগ্রাম বঙ্গবন্ধু পরিচালনা করেছিলেন, অসাম্প্রদায়িক, উদারবাদী, গণতান্ত্রিক মানুষে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই লড়াইয়ে তিনি সাথী করে নিয়েছিলেন বুদ্ধিজীবীদের। স্বাধীনতার পর বিধ্বস্ত দেশে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সহায়তায় তিনি নানা ব্যবস্থা নিয়েছিলেন। সর্বোপরি 1973 সালে জাতীয় সংসদে প্রণয়ন ও গ্রহণ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 1973। 2008 সালে নির্বাচনের পর এই আইন বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠন করেন ট্রাইব্যুনাল এবং একে একে সম্পন্ন হয় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের বিচার। বাঙালি জাতির জন্য এ এক পরম অর্জন। আজ আমাদের জন্য অসম্পন্ন কর্তব্য আন্তর্জাতিকভাবে পাকিস্তানি গণহত্যাকারীদের বিচার অনুষ্ঠান, তাদের প্রতি ধিক্কার উচ্চারণ। এই পটভূমিকায় শহীদদের স্বপ্নবহ সম্প্রীতি ও মুক্তির সমাজ নির্মাণে আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাব। এমন অঙ্গীকার আজ ধ্বনিত হোক সর্বত্র মুক্তিযুদ্ধের বাংলাদেশে নবীন প্রজন্মের কণ্ঠে। I am honored to be standing here today in this special day to pay tribute to the martyr intellectuals of the 1971 genocide during the liberation war of Bangladesh. It is with profound gratitude to the Bangladeshi government representatives, its people and friends, for the invitation to deliver a speech that I address you today. Although I am thousands of kilometers away from the killing fields of Raya Bazar and other similar fields across Bangladesh, as I am in Argentina, I am standing in a place with still much symbolism. This is the house where Argentine quintessential woman, writer,
and overall intellectual Victoria Ocampo, built a friendship with Rabindranath Tagore that lasted until the end of their days. In this very special place, Ocampo and Tagore see a spiritual bond that would exceed their own individuality to transcend in many forms. The bond is the reason why in 1971, Victoria Ocampo did not remain silent, but stood along Bangladeshi Mukti Bahini and Birangonas and the entire nation by publicly requesting the end of Pakistani occupation and of the atrocities committed by the occupying power. Ocampo led a group of Argentine intellectuals, amongst them worldwide famous Jorge Luis Borges and prominent members of society, who publicly raised awareness about the tragedy occurring in East Bengal, now Bangladesh. On a memorandum handed to the Ministry of Foreign Affairs of Argentina in June of 1971, these intellectuals wrote, and I quote, "The answer cannot be merely academic solidarity or a simple testimony of admiration. It has to be positive and direct help, either in cash or goods, not excluding a contribution to the formation of an international awareness of the obligation to help with a sense of common responsibility." Moreover, they expressed, and I quote, "Human tragedy should know no national barriers. Suffering, death, and destitution anywhere in the world should be the concern of the entire humanity. Yet it is unfortunate that international conscience does not seem to have awakened sufficiently to the happenings in East Bengal." End quote. Although this heartfelt effort spread a wave of support to Bengalis in Latin America and the rest of the world, they would not be sufficient to stop the tragic events of the forthcoming days. As they had said, the world never awakened sufficiently. And so on, one of the many dichotomies of life presents itself to us. While on the one side of the world, intellectuals raise their voices for humanitarian purposes, on the opposite side, other intellectuals were about to brutally perish. 2 days before surrender, Pakistani troops made one final attack to destroy the emerging nation. On 14 December 1971, professors, doctors, scientists, writers, novelists, poets, filmmakers, musicians, and intellectuals of many other fields, men and women who helped shaping the cultural identity of Bangladesh, were abducted from their homes to be viciously slaughtered in the very last days of the Liberation War, thus concluding in perpetuating the heinous crime of genocide. The Pakistani army and their local collaborators concluded the genocide of the Bengali people on December 1971. Yet the genocide of the Bengali nation started long before that date. The objective to destroy its identity began in 1948, when the Pakistani government decided to make Urdu the official language of the Constituent Assembly and denied same recognition to Bengali, spoken by the people of the then East Pakistan, now Bangladesh. Although it was not successful, as the language movement grew stronger till the point Bengali became East Pakistan's official language, making 21st February National Mother Language Day worldwide, one can read the intent in between the lines of that particular policy. From then on, the policies inflicted from the Pakistani central government to East Pakistan created strong differences which rose to a higher level during the national election held in December 1970. The rest is well-known history. On 25 March 1971, the previously transferred military equipment and personnel started Operation Searchlight, thus materializing the genocidal policy to destroy the nation by killing, raping, looting, and spreading indiscriminate violence. The killing of the intellectuals was part of the plan, as evidenced also by a list of Bengali intellectuals, most of them executed on December 14, found in the pages of Major General Rauf Farmansali's diary, left behind at Governor's house after the end of the war. The plan was then to cut the roots of a strong source of the nation's identity, to limit its future. By killing these men and women, they probably thought they could kill their cultural heritage.
Thus today, it is a duty to prove them wrong, to show them how Bangladesh now renews the commitment to preserve the memory and contributions of the martyr intellectuals, embraces their legacy, teaches future generations about their work and about the genocide, revise the ideals of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, in the centennial anniversary of his birth, and lets the world know of the struggle for justice of the Bengali nation. Let me finish by reciting one of Tagore's most extraordinary and well-known poems, Chitta Jetta Baishuno, which is a call for freedom, hope, and love. And it goes, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms toward perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. Joy Bangla. কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীপ কালবী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা জাগালো আশা সেই রক্ত কমলে গাথা সেই রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্যে দেবতাদের গলে